হাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের জন্য নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের 4 নম্বর সৃজনশীল প্রশ্নটি নিয়ে এসেছি। আর উদ্দীপকটি আমি বসিয়েছি এর আলোকে জার্নাল, হিসাবের ধরন, হ্রাস বৃদ্ধি এবং হিসাব সমীকরণ এবং প্রারম্ভিক মূলধন নির্ণয়, এই যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে এগুলো আমি আজকে আলোচনা করব। সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো, আশা করি আজকে এই ধরনের সমস্যাগুলোর সমাধান খুব ইজিলি হবে। সো আমরা ক্লাসটাতে উদ্দীপকটা পড়ি। প্রথম হচ্ছে জেমস ট্রেডার্স, তার মানে প্রতিষ্ঠানটার নাম হচ্ছে জেমস ট্রেডার্স। তোমাকে মনে রাখতে হবে, তুমি জাবাদাটা পড়ার সময় তোমাকে মনে করে নিতে হবে তুমি প্রতিষ্ঠানের মালিক, অর্থাৎ তুমি জেমস ট্রেডার্স এর প্রতিষ্ঠাতা এবং মালিক বা ম্যানেজার। তো ধরে নিয়ে তোমাকে হিসাব নিকাশগুলো করতে হবে। তো জেমস ট্রেডার্স 1 জানুয়ারি তারিখে 2017 সালে, তার মানে জানুয়ারি মাসের হিসাব এবং 2017 সাল, তার মানে আমাকে লিখে ফেলতে হবে 2017 সাল তারিখের মধ্যে, আর জানুয়ারি হচ্ছে 1। ওকে, তাহলে জাবেদার ঘরটা আমরা সকলেই জানি, তারিখ, বিবরণ, কতির পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জাবেদা। ওকে, তো এখন আমরা 2017 সাল জানুয়ারি 1 তারিখে আমরা কিভাবে ব্যবসাটা শুরু করতে যাচ্ছি। নগদ 1,20,000 টাকা নিয়ে আসছো তুমি ব্যবসায়ী, এবং 70,000 টাকার আসবাবপত্র নিয়ে তুমি ব্যবসাটা শুরু করতে যাচ্ছ। তো আমরা মনে রেখেছো কিনা জানি না, তোমাকে আবার মনে করিয়ে দিচ্ছি, যা যা নিয়ে শুরু করবা ব্যবসার শুরুতেই তা হবে ডেবিট, মূলধনটা হবে ক্রেডিট। তাহলে আমার কাছে নগদ টাকা আসছে, তার মানে নগদান হিসাব ডেবিট। আসবাবপত্র নিয়ে ব্যবসাটা শুরু করতেছি, তার মানে আসবাবপত্রও ডেবিট। তাহলে কি ক্রেডিট? মূলধনটাই জাস্ট ক্রেডিট। তাহলে আমরা লিখে ফেলি, এখানে আমরা লিখবো নগদান হিসাব ডেবিট 1,20,000 টাকা। এরপর আসবাবপত্র হিসাব ডেবিট ডেবিট 70,000 টাকা। এই দুইটা ট্রানজাকশনই মূলধন নামে আসবে। মূলধন হিসাব ক্রেডিট, দুইটা যোগ করলে 1,90,000 টাকা। আমাদের মনে রাখতে হবে ডেবিট টাকার যোগফল এবং ক্রেডিট টাকার যোগফল জাবেদা করার সময় ইকুয়াল থাকতে হবে। মনে রাখবো আমরা ডেবিট টাকার যোগফল এবং ক্রেডিট টাকার যোগফলের পরিমাণ সমপরিমাণ হতে পারে। তাহলে 1 তারিখের আমাদের জার্নালটা শেষ, নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে ব্যবসাটা শুরু করছি। যা যা নিয়ে শুরু করি তা ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। ওকে, জানুয়ারি 2 কি বলছে এখানে? প্রাইম ব্যাংকে 50,000 টাকা জমা দিয়ে ব্যাংক হিসাব খোলা হলো। মানে তুমি প্রাইম ব্যাংকে গিয়ে 50,000 টাকা জমা রেখেছো এবং তোমার প্রতিষ্ঠানের নামে একটা হিসাব খুলছো। তার মানে চিন্তা করে দেখো, তোমার কাছ থেকে কি চলে গেল? নগদ অর্থ চলে গেল, কারণ নগদ টাকা জমা দিছি মানে আমার প্রতিষ্ঠান থেকে নগদ টাকা চলে গেছে। তার মানে নগদ চলে যাওয়া মানে হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। আমি আগের ভিডিওগুলোতে সবসময় বলি, নগদ চলে গেলে ক্রেডিট, বা যা চলে যায় তাই ক্রেডিট, যেই নামে যাবে সেই নামটা ডেবিট। তাহলে আমার কাছ থেকে নগদ চলে যাচ্ছে, নগদান হিসাব ক্রেডিট হবে। কে পাচ্ছে? ব্যাংক পাচ্ছে। ব্যাংক জমা রাখছি, আমি ব্যাংকে জমা রাখছি, তার মানে ব্যাংক জমা হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক জমা হিসাব লেখা হয় না, শুধু ব্যাংক হিসাব লেখা হয়। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অ্যামাউন্ট, ডেট বসাতে হবে জানুয়ারি 2 তারিখ। 50,000 টাকা নিয়ে আমি ব্যাংকে জমা করলাম। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট শেষ। আমাদের 2 তারিখ শেষ, এরপর 4 তারিখ। খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রানজ্যাকশন এটি। বেলার এন্টারপ্রাইজের 45,000 টাকার পণ্য ক্রয় করে নগদে 20,000 টাকা ও চেকে 15,000 টাকা পরিশোধ করা হলো। তাহলে একটু মনে করে দেখো, আমরা শিখেছিলাম ক্রয়ের সাথে যদি কোনো নাম থাকে ওই নামটি বসবে যদি স্থায়ী সম্পদ হয়। পণ্য যদি থাকে তার মানে পণ্য মানেই ক্রয় হিসাব হবে। তাহলে এখানে তাহলে ক্রয় করেছি, তার মানে ক্রয় হিসাব ডেবিট। তাহলে ক্রয় কত টাকার পণ্য ক্রয় করেছি আমরা? ক্রয় হিসাব ডেবিট 45,000 টাকা। 45,000 টাকার পণ্য ক্রয় করেছি। দেখো, আমি এটি জাবাদাটা বোঝার জন্য আমি স্মরণ করিয়ে দিচ্ছি তোমাদেরকে, ডেবিটের টাকা ক্রেডিট টাকা ইকুয়াল হবে, ডেবিটের টাকার যোগফল ক্রেডিট টাকার যোগফল ইকুয়াল হবে। ঠিক এইখানেও একই কাজটা করতে হবে।
তাহলে ক্রয় করেছি 45,000 টাকা, বিনিময়ে আমি তাকে কি কি প্রদান করছি? নগদে 20,000 টাকা প্রদান করেছি, তার মানে নগদ টাকা আমার কাছ থেকে চলে যাচ্ছে, তাই নগদান হিসাব হবে ক্রেডিট। তার মানে নগদান হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট ছিল 45,000 টাকা, আর নগদান হিসাব হচ্ছে যে 20,000 টাকা। নগদান হিসাব আমার কাছ থেকে 20,000 টাকা চলে যাচ্ছে। এরপর চেকের প্রদান। চেক, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, মনে রাখতে হবে। চেক মানে হচ্ছে চেক নয়, ব্যাংক। চেক যেখানে যেখানে লেখা দেখবা সেখানে সেখানে ব্যাংক নামটা ইউজ করতে হবে। চেক যদি তোমার কাছে আসে তার মানে ব্যাংক হিসাব ডেবিট, নোট করে রাখো। চেক যদি তোমার কাছে আসে তাহলে লিখে রাখতে হবে ব্যাংক হিসাব ডেবিট। চেক যদি তোমার কাছ থেকে চলে যায় তাহলে হিসাব রাখতে হবে ব্যাংক হিসাব ক্রেডিট। কেন চেকের কথা ব্যাংকে আসলো? চেকের মূল্যায়ন মানুষের কাছে হয় না, চেকের মূল্যায়ন হয় একমাত্র ব্যাংক প্রতিষ্ঠানে। তাই চেক যেখানেই দেখবা সেখানে ব্যাংক হিসাব লিখতে হবে। তার মানে ডিয়ার স্টুডেন্ট, চেক তোমার কাছে আসলে ব্যাংক ডেবিট, চেক যদি তোমার কাছ থেকে চলে যায় ব্যাংক ক্রেডিট। তার মানে চেক আমি প্রদান করেছি, 15,000 টাকা চেক প্রদান করেছি, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে 15,000 টাকা। এখানে বুঝার বিষয় রয়েছে। ক্রয় করেছি 45,000 টাকা, নগদে পরিশোধ করেছি 20,000 টাকা, চেকে বা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করেছি 15,000 টাকা। দেখো তো এই 45,000 টাকার কি সম্পূর্ণ আমি পরিশোধ করতে পেরেছি? দেখো নগদে 20,000 টাকা, তাহলে 45 থেকে আমি 20,000 টাকা পরিশোধ করেছি, আরো 25,000 টাকা পাওনা আছে। এরপর আবার চেকে 15,000 টাকা পরিশোধ করেছি, তার মানে 25 থেকে আরো 15 চলে গেল, তার মানে আরো 10,000 টাকা সে আমার কাছ থেকে পাবে। কিন্তু সে বিষয়টা এখানে লেখা না থাকলেও তোমাকে বুঝে নিতে হবে এখানে পাওনাদার হিসাব আসবে, বাকিতে লেনদেন হয়েছে। তার মানে এখানে লিখে নিতে হবে পাওনাদার হিসাব। দার হিসাব এই 10,000 টাকা এখানে এসেছে। পাওনাদারের আরেকটি অপর নাম রয়েছে পদেয় হিসাব। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। ক্রয় করেছি 45,000 টাকা, নগদ চলে গিয়েছে 20,000 টাকা, চেকে চলে গিয়েছে 15,000 টাকা, আরো যে বাকি 10,000 টাকা সে আমার কাছ থেকে পাইতো সেটা হচ্ছে পাওনাদার। এই যে পাওনাদার হিসাব 10,000 টাকা লিখেছে, এখানে কিন্তু লেখা নেই পাওনাদার, যেটা লিখতে হবে তোমাকে বুঝে নিতে হবে। ওকে, সেজন্য বলেছি এটা 4 নম্বর ট্রানজাকশনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি লেনদেন। ঠিক একই গুরুত্বপূর্ণ লেনদেনটি হচ্ছে এই 8 তারিখেরটাও, সরি 6 তারিখেরটাও। এখানে কি বলছে? এখানে বলছে তার উল্টো। কেমন? 80,000 টাকার পণ্য বিক্রয়, এটা ক্রয় ছিল, এটা হচ্ছে এখন বিক্রয়। বিক্রি করেছি 80,000 টাকার পণ্য বিক্রয়, নগদে হচ্ছে 30,000 টাকা, চেকে হচ্ছে 25,000 টাকা পাওয়া গেল। পাওয়া গেল মানে তোমার কাছে আসছে, যা যা আসবে তা তা ডেবিট হয়। আমি আবার বলছি, পাওয়া গেল মানে তোমার কাছে আসতেছে এবং যা যা আসবে তা তা ডেবিট। পরিশোধ হলো মানে চলে যাবে, তখন যা যা পরিশোধ করবো তা তা ক্রেডিট হয়। কিন্তু এই জিনিসগুলো মাইন্ডে রাখতে হবে। হিসাব বিজ্ঞান একদম সহজ। কখন সহজ হয়? তুমি যখন খুব ভালো করে ডিপলি বিষয়গুলো লেনদেনগুলো বুঝতে পারবা। প্রথমে লেনদেনটা পড়ে তোমাকে মনের মধ্যে ধারণ করে নিতে হবে কি আসছে কি চলে গিয়েছে। তার মানে দেখো ডিয়ার স্টুডেন্ট, 80,000 টাকা পণ্য বিক্রি করেছো, বিক্রির মাধ্যমে তুমি নগদ টাকা এবং চেকে পেয়েছো, যা যা পেয়েছো তা তা ডেবিট করো। তাহলে এখন ট্রানজাকশন হচ্ছে 6 তারিখ এবং নগদ পেয়েছো, যা পেয়েছো তা ডেবিট করো, নগদান হিসাব 30,000 টাকা। চেকে পেয়েছো, চেক পাওয়া মানে ব্যাংক টাকার শামিম বলেছিলাম, ব্যাংক হিসাব ডেবিট করো 25,000 টাকা। এবার কিসের মাধ্যমে টাকাটা পাচ্ছ? বিক্রয়ের মাধ্যমে। বিক্রয় করেছো কত হাজার টাকার? 80,000 টাকার। তার মানে বিক্রয় হিসাব লেখো 80,000 টাকা। ডিয়ার স্টুডেন্ট, খুব ডিপলি মনোযোগ দিয়ে দেখো, আমি পণ্যটা বিক্রি করেছি কিন্তু 80,000 টাকা। পণ্যটা বিক্রি করেছি কত? 80,000 টাকা। এই যে 80,000 টাকার প্রোডাক্ট বিক্রি করেছি, কিন্তু নগদ পেয়েছি আমি কত? নগদ পেয়েছি 30,000 টাকা। তার মানে 80 থেকে 30 যদি পেয়ে যায়, আরো পাওনা আছি 50,000 টাকা। তাহলে আরো 50,000 টাকার মধ্যে সে চেকে পরিশোধ করেছে আমাকে, আমি চেক পেয়েছি 25,000 টাকার চেক। তাহলে 50 থেকে 25 যদি পেয়ে যায়,
আরো বাকি থাকে 25,000 টাকা। তার মানে এখানে আরো 25,000 টাকার একটা লেনদেন লিখতে হবে, একটা এন্ট্রি লিখতে হবে। তাহলে 25,000 টাকা কারো কাছ থেকে আমি পাবো, কারো কাছ থেকে আমি যদি পাই তাহলে এটা প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব লিখতে হয়। তাহলে এখানে আমি দেনাদার হিসাব লিখি 25,000 টাকা। এই যে 25,000 টাকার এন্ট্রিটা আমি যে বসালাম, এই যে এন্ট্রিটা বসাতাম, তোমাকে এটা দেওয়া নাই, এটা বুঝে নিতে হবে। বিক্রি করেছি 80,000 টাকার, যার মধ্যে 30,000 টাকা নগদে পেয়েছি এবং ব্যাংকে পেয়েছি 25,000 টাকার চেক, আরো বাকি ভবিষ্যতে পাবো 25,000 টাকার চেক। তাহলে এই ছিল আমাদের 6 নম্বরের ট্রানজাকশন। এরপর আমরা 9 নম্বর কি বলতেছে, বেলাল এন্টারপ্রাইজের অবশিষ্ট পাওনা 10,000 টাকা পরিশোধ করা হলো। পরিশোধ মানে নগদ টাকা তোমার কাছ থেকে চলে গেছে, তার মানে নগদান হিসাব ক্রেডিট। এটা একদম সহজে বুঝে নিবা। পরিশোধ করছো মানে নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। কাকে পরিশোধ করি আমরা? পাওনাদারকে। এটা একদম ডিপলি চিন্তা করবা। আমরা অবশ্যই পাওনাদারকে টাকা পরিশোধ করি, তার নগদ টাকা পরিশোধ করছি মানে নগদ টাকা ক্রেডিট। কি নামে যাচ্ছে টাকাটা? পাওনাদারকে পরিশোধ করছি বিধায় পাওনাদার হিসাব ডেবিট। তাহলে আমরা আসি 9 তারিখ পাওনাদারকে পরিশোধ করা হলো, তাহলে পাওনাদার হিসাব ডেবিট কত টাকা? 10,000 টাকা এবং নগদ টাকা চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট। ঠিক সেম অ্যামাউন্ট 10,000 টাকা। এটা গেল 9 তারিখের পর আসি আমরা 8 তারিখ। কি বললো? মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন 80,000 টাকা। মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে সে উত্তোলন করেছে 80,000 টাকা। নিজ প্রয়োজনে ব্যাংক থেকে যদি সে টাকা নিয়ে যায় তাহলে ব্যক্তিগত প্রয়োজনে টাকা ব্যবসা থেকে গেলেই উত্তোলন নামে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট হবে। তাহলে কার থেকে নিয়ে গেছে? আবার দেখো, মালিক নিজ প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করেছে, তাহলে উত্তোলন হিসাব ডেবিট। ব্যাংক থেকে গেছে যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে আমাদের এন্ট্রিটা হচ্ছে 9 পর মোস্ট প্রবলি এটা 18 তারিখ। উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক থেকে নিয়েছে যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট। অ্যামাউন্ট সেম, উভয় পাশে 8,000 টাকা হবে। তো আশা করি তোমরা জাবাদারটুকু বুঝতে পেরেছো। এবার এই জাবাদার পরে তোমাকে হিসাবের ধরন এবং হ্রাস বৃদ্ধি এই বিষয়গুলো আমি আজকের ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব। শুধু মনোযোগটা দিলেই ক্লাসে আশা করি বুঝতে পারবা। সো ডিয়ার স্টুডেন্ট, আমরা জার্নালটা শেষ করেছি। এখন আমরা তোমাদেরকে বুঝাবো হিসাবের ধরন এবং হ্রাস বৃদ্ধি। তো মুছে ফেলছি আমি। হিসাবের ধরন, হ্রাস বৃদ্ধি। ওকে, এগুলো আর এখন আমার প্রয়োজন নেই। হিসাবের ধরন বলতে বোঝাচ্ছি আমরা আয়, ব্যয়, দায়, সম্পদ, মালিকানা সত্ত্ব কোনটি। তো আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম মালিকানা সত্ত্ব কাকে বলে। মোট সম্পদের তৃতীয় পক্ষের দাবি বাদ দিয়ে যা থাকে তাই হচ্ছে মালিকানা সত্ত্ব। মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন প্রথমে বসবে, আয় হলে যোগ হবে, ব্যয় হলে বাদ যাবে, উত্তোলন হলেও বাদ যাবে। এগুলো নিয়েই হচ্ছে মালিকানা সত্ত্বকে ইংলিশে বলা হচ্ছে অনার্স ইকুইটি বা ই। তাহলে আমরা সম্পদকে ইংলিশে বলা হয় অ্যাসেটস। তো সম্পদ যদি ডেবিট হয় তাহলে হচ্ছে বৃদ্ধি, সম্পদ যদি ক্রেডিট হয় তাহলে হচ্ছে হ্রাস। এরপর হচ্ছে মালিকানা সত্ত্ব প্লাস দায়। সত্ত্ব প্লাস দায়, ই মালিকানা সত্ত্ব লিখলাম, দায় ইংলিশ হচ্ছে লাইবিলিটি। তো এখানের মধ্যেও ডেবিট ক্রেডিট, ক্রেডিট হলে এটা হয় বৃদ্ধি, ডেবিট হলে হয় হ্রাস। এই বিষয়টুকু অনুসরণ করে আমাকে হিসাবের ধরন এবং হ্রাস বৃদ্ধি বসাতে হবে। অর্থাৎ প্রথমে পড়ে দেখতে হবে হিসাবের ধরন, এন্ট্রিটা কি সম্পদে পড়েছে নাকি মালিকানা সত্ত্বে পড়েছে নাকি দায় পড়েছে। মালিকানা সত্ত্ব মানেই বিষয়টা আমি এখানে উপরে লিখে ফেলেছি,
মূলধন থাকবে, আয় থাকবে, ব্যয় থাকবে, উত্তোলন থাকবে। এই নিয়েই মালিকানা সত্ত্ব গঠিত হয়। তাহলে আমরা এবার একটা একটা এন্ট্রিতে যাই। প্রথমত ছিল আমাদের মূলধন, নগদান। নগদান জিনিসটা আমার জন্য হচ্ছে কি সম্পদ। তাহলে নগদ জিনিসটা আমার জন্য সম্পদ, তার মানে এ লিখে ফেললাম আমরা এখানে এ। এরপর হচ্ছে আসবাবপত্র। আসবাবপত্রটা জিনিসটা স্থায়ী সম্পদ, এটাও আমার জন্য এ। এরপর হচ্ছে আমাদের মূলধন। মূলধনটা হচ্ছে আমাদের এই মালিকানা সত্ত্বের একটি অংশ, তাহলে ক্যাপিটাল ইংলিশে বলা হয়, তাহলে এটাকে আমরা বলবো ই। ওকে। এরপর ব্যাংক। ব্যাংক আমার জন্য সম্পদ এ। তারপর নগদ। নগদ আমার জন্য সম্পদ। ক্রয়। ক্রয়টা আমার জন্য ব্যয় বা খরচ। ব্যয় হচ্ছে মালিকানা সত্ত্বের অংশ, তাই এটাকে আমি ই হিসেবে লিখব। এরপর নগদ। নগদ আমার জন্য সম্পদ। ব্যাংক আমার জন্য সম্পদ। পাওনাদার আমার জন্য লাইবিলিটি এল, দায়। তারপর নগদ আমার জন্য সম্পদ, ব্যাংক আমার জন্য সম্পদ, তারপর দেনাদার আমার জন্য সম্পদ। এরপর হচ্ছে বিক্রয়। বিক্রয় আমার জন্য আয়। আয় হচ্ছে, আয় একটি অংশ হচ্ছে মালিকানা সত্ত্বের। মালিকানা সত্ত্ব মানে ই। এরপর আমরা দেখতে পাচ্ছি পাওনাদার। পাওনাদার হচ্ছে দায়, লাইবিলিটি। তারপর নগদ। নগদ আমার জন্য সম্পদ। উত্তোলন। উত্তোলন হচ্ছে মালিকানা সত্ত্বের একটি অংশ। এই যে মালিকানা সত্ত্বের অংশ হলে আমরা ইকুইটি, অনার্স ইকুইটি বলি, সংক্ষেপে ই। এরপর ব্যাংক জমা আমার জন্য সম্পদ। তাহলে এখানে আমরা এ এল ই এগুলো পেয়েছি, অর্থাৎ হিসাবের ধরন। হিসাবের ধরন বললে এভাবে তোমাকে লিখতে হবে। এরপর হচ্ছে আসো আমরা হ্রাস বৃদ্ধি। হ্রাস পেলো নাকি বৃদ্ধি পেলো, এই জিনিসগুলো ডিপেন্ড করবে এর উপর। ডেবিটে বসলে, ক্রেডিটে বসলে কি হবে, হ্রাস বৃদ্ধি। তাহলে এ যদি ডেবিটে থাকে তাহলে বৃদ্ধি, এ যদি ক্রেডিটে থাকে হ্রাস। তাহলে এল ও ই যদি ডেবিটে থাকে হ্রাস, ক্রেডিটে থাকলে বৃদ্ধি। এই সূত্রটা, ফর্মুলাটা ফলো করে তোমাকে হ্রাস বৃদ্ধির পরিমাণটুকু বসাতে হবে। তাহলে আমরা জানি কি, এ ডেবিটে হলে বৃদ্ধি, ক্রেডিটে হলে হ্রাস। তাই এ একবার ডেবিটে আছে, তাই এটা হবে বৃদ্ধি, ক্রেডিটে থাকলে হচ্ছে হ্রাস। তাহলে ই আছে, ই কোথায় আছে, এই যে ই আমাদের জানা কি ক্রেডিট পাশে থাকলে হয় বৃদ্ধি, ডেবিট পাশে হয় হ্রাস। তার মানে ই যেহেতু ক্রেডিট পাশে আছে তাই এটা হবে বৃদ্ধি। ডিয়ার স্টুডেন্ট, এটা কি বুঝতে পেরেছো? আবার বলি আমি, এই ফর্মুলাটুকু ফলো করে তোমাকে হ্রাস বৃদ্ধিটা বসাতে হবে। তুমি যদি এই ফর্মুলাটা খুব ভালোভাবে ইজিলি পারো তাহলে হ্রাস বৃদ্ধি তোমার জন্য কোনো ব্যাপারই না। ওকে। এরপর এ ডেবিটে থাকলে বৃদ্ধি, ক্রেডিটে থাকলে হ্রাস। তার মানে ডেবিট পাশে আছে তাই এখানে বৃদ্ধি, আর ক্রেডিট পাশে থাকলে হ্রাস। ই কোন পাশে আছে, ই আছে ডেবিট পাশে। তো আমরা জানি কি, যদি ক্রেডিট পাশে থাকে বৃদ্ধি, ডেবিট পাশে থাকলে হ্রাস। তার মানে ডেবিট পাশে আছে যেহেতু এখানে এটা হবে হ্রাস। তারপর নগদ সম্পদ ক্রেডিট পাশে থাকলে হয় হ্রাস। ব্যাংক ও সম্পদ ক্রেডিট পাশে থাকলে হয় হ্রাস। পাওনাদার এল হচ্ছে ক্রেডিট পাশে থাকলে বৃদ্ধি। তারপর তিনটাই এ যদি ডেবিট পাশে থাকে, এই তিনটাই হচ্ছে বৃদ্ধি। বিক্রয় হচ্ছে অনার্স ইকুইটি ই যদি ক্রেডিট পাশে থাকে তাহলে হয় বৃদ্ধি। আচ্ছা, এরপর আসি আমরা পাওনাদার কে এল মানে দায়, মানে অর্থাৎ লাইবিলিটি আর কি। ওকে, যদি দায় যদি ক্রেডিট পাশে থাকে বৃদ্ধি, ডেবিট পাশে থাকলে হ্রাস। তার মানে এল ডেবিট পাশে আছে বিদায়, এটা হবে হ্রাস। এরপর ক্রেডিট পাশে আছে বিদায়, এটা হচ্ছে হ্রাস। উত্তোলন মানে অনার্স ইকুইটির একটি অংশ বা মালিকানা সত্ত্বের অংশ। মালিকানা সত্ত্ব যদি ডেবিট পাশে থাকে তাহলে হয় হ্রাস। ব্যাংক আমার জন্য সম্পদ ক্রেডিট পাশে থাকলে হ্রাস। এই ছিল আমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে যা বাধা থাকবে, হিসাবের ধরন থাকবে, হ্রাস বৃদ্ধি থাকবে। খুব ইজিলি তুমি এগুলো পারবা। তুমি যদি এই হিসাবের ধরন এবং হ্রাস বৃদ্ধি এই বিষয়গুলো যদি বুঝো, আরেকটা সৃজনশীল প্রশ্ন আসে তোমাদের পরীক্ষার মধ্যে, বলা হয় হিসাবের কারণগুলো ব্যাখ্যা করো। খুব ইজিলি বুঝবা তুমি তখন, যদি তুমি এগুলো বুঝতে পারো। এগুলো না বুঝে হিসাবের কারণগুলো ব্যাখ্যা করতে গেলে তোমার জন্য কনফিউজড মনে হবে। তো হিসাব বিজ্ঞান আসলে কঠিন কিছুই নয়। জাবাদা মাধ্যমে প্রথমে প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্নটা বুঝে জাবাদাগুলো করে আস্তে আস্তে কোন এন্ট্রি কোথায় যাচ্ছে এগুলো একটু ঠান্ডা মাথায় যদি তুমি চিন্তা করো, তুমি অবশ্যই
অবশ্যই অবশ্যই হিসাব বিজ্ঞান তোমার কাছে একদম সহজ মনে হবে। তো ডিয়ার স্টুডেন্ট, বাই, পরবর্তী ভিডিও নিয়ে আমি আরও আসবো।